চাটা কিন্তু দুর্দান্ত করেছে, এতক্ষণ মানে চাটা খেয়ে মনে হচ্ছে মাথাটা ছাড়বে বোধহয় এবার। তো এখান থেকে বাহাদুরগঞ্জ তো জায়গাটার নাম, তো বাঙ্কু চালাবে গাড়ি। না না রেস্ট নেছি, ভোরবেলা থেকে চালাচ্ছিস। চলার শুরু একদম সেই সকাল বেলায় শিলং থেকে। 1500 কিলোমিটার পথ পেরিয়ে আমাদেরকে যেতে হবে লখনৌ। তাই জন্য একটানা ছুটে চলেছে গাড়ি। সহজ তো নয় ব্যাপারটা খুব একটা। কখনো ভাবছি দাঁড়াই শিলিগুড়িতে, কখনো ভাবছি মুজফ্ফরপুরে। আসলে জার্নিটা যে বাড়াবাড়ি। এর মধ্যে গাড়ি যে একবারও থামেনি এমনটা নয়, কখনো চা খাওয়ার অজুহাতে থেমেছে, আবার কখনো থেমেছে টোল প্লাজায়। তো এই টোল প্লাজার ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি, চেক করে নিতে পারো। এই ট্যুরটার প্ল্যান তো আমাদের খুব বেশি দিনের নয়, খুব সামান্য দিন, বলতে গেলে 7 দিন কি 10 দিন বড় জোর টাইম নিয়েছি। মানে কবে আসবো এই করতে করতে কাউন্টডাউন স্টার্ট করতে করতে মানে দিন যেন চলেই এলো। তো আজকে যাচ্ছি সেখানে। আর এই জায়গাগুলো গুগল ম্যাপে যে কতবার দেখেছি, মানে রাতের বেলা ঘুম থেকে উঠে বসে কোথায় আমরা দেখতাম যে কোন রুটটা দিয়ে গেলে ঠিকঠাক হবে বা কিছু পরপর কি কি জায়গা আসবে। তো আজকে সেই নামগুলো একদম মানে চোখের সামনে দেখছি আর কি। আরারিয়া, ঠাকুরগঞ্জ, তারপরে বাহাদুরগঞ্জ, ফরবেশগঞ্জ, পরপর এই দেখতে দেখতে সামনেই দেখতে দেখতে এগোচ্ছি। তবু একটা কনফিউশন ছিল যে রাস্তাটা কিরকম। কয়েকটা ভিডিও চেক করেছি যে রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে মনে হচ্ছে, কিন্তু ওই ফুলবাড়ি থেকে যখন মানে বিহারের বর্ডারটা যা স্টার্ট হলো ওই পজিশনে 10 কিলোমিটার মতো রাস্তা একটুখানি বোধহয় খারাপ ছিল আর কি। সেটা দেখে কনফিউশন লাগছিল যে ভুল রাস্তা চুজ করলাম। মানে আরেকটা রাস্তা নিচের সাইড দিয়ে দেখাচ্ছিল ম্যাপে, সেটা ধরলে বোধহয় ভালো হতো। মানে কলকাতা থেকে যারা আসে গাড়ি নিয়ে লখনৌ যাওয়ার জন্য তারা ওই দিকের রাস্তাটাই চুজ করে, তারা তো আর এই নেপাল বর্ডার দিয়ে যাবে না, তাই না? তো আমরা ভাবছিলাম যে ওটা দিয়ে গেলেও আমাদের হয়তো ভালোই হতো, রাস্তা ভালো পেতাম। তো এখন তো এই রাস্তা দিয়ে এগোতে এগোতে দেখছি রাস্তা কিন্তু যথেষ্টই ভালোই লাগছে। একটু আধটু কোনো জায়গায় মানে ভাঙাচোরা রয়েছে, খুবই সামান্য। সামনে থেকেও গাড়ি আসবে না কিছু না, নিজের মনে নিজে গাড়ি চালিয়ে চালিয়ে এগিয়ে যাও লক্ষ্যের দিকে। এবারে যেতে যেতেই কয়েকটা ইনফরমেশন একটু শেয়ার করি। আমরা এই রোড জার্নিতে নেমেছি 3000 টাকা দিয়ে অ্যানুয়াল পাস করিয়ে। এই অ্যানুয়াল পাসের সুবিধা হলো এই 3000 টাকাতেই আমরা কিন্তু 1 বছরের মধ্যে 200 খানা টোল গেট ক্রস করতে পারবো। মানে পার টোল গেটে আমাদের খরচা হবে মাত্র 15 টাকা করে। বাই কার যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার তাদের জন্য অ্যানুয়াল পাসটা কিন্তু খুবই উপযুক্ত একটা ব্যাপার। দেখতেই পাচ্ছ যে গুগল বাবাজি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। তো সামনেই আসছে আরেকটা টোল গেট, এটা হচ্ছে আজকে আমাদের জার্নির 12 নাম্বার টোল গেট। আরেকটু ভেঙে বলতে গেলে জার্নির সেকেন্ড ইউনিক টোল গেট, যেটা কিনা দোতলা। খেয়াল করে দেখো একটাও কাউন্টার কিন্তু চোখে পড়ছে না, কারণ সেগুলো চলে গেছে উপরে। এদিকে আবার গুগল বাবাজি তো দেখাচ্ছে যে মুজফ্ফরপুর পৌঁছতে 265 কিলোমিটার পথ, সময় লাগবে 5 ঘন্টা 10 মিনিট। তো রাত্রি 9টা 34 নাগাদ পৌঁছবো বলছে আমরা সেখানে। আমরা তো এখনো কনফিউজ যে মুজফ্ফরপুরে নাইট স্টে করবো নাকি একটানা বেরিয়ে যাব। আচ্ছা, বিহারের যে জায়গাগুলোর উপর দিয়ে যাচ্ছি সেগুলো একটু বলি। ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ ক্রস করে গেছি, আরারিয়া সামনে আসছে, তারপর ফরবেশগঞ্জ, নারপাতগঞ্জ হয়ে আসবে কোশি রিভার। কোশি রিভার ক্রস করলে আসবে দারভাঙা, তারপরে হচ্ছে মুজফ্ফরপুর। আর এই লোকটা নাকি রেস্ট নেবে বলে যে পেছনে গিয়ে বসলো, ওখানে বসে এক নাগাড়ি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, গাড়ি এদিকে গাড়ি ওদিকে, মাঝখান দিয়ে চল, ডান দিক দিয়ে চল। তো এইরকম এটা কি রেস্ট নেওয়ার ছেড়ে কে জানে। Turn right onto National Highway 27. এইটা হ্যাঁ, ফরবেশগঞ্জ যাবো, ফরবেশগঞ্জ হচ্ছে ডান দিকে। ওইদিকে দেখো না পেছন দিকটা থেকে। পূর্ণিয়া হচ্ছে বাঁ দিকে, এই রুটে ডান দিকে গেলে ফরবেশগঞ্জ। চলো ফরবেশগঞ্জের দিকে ঘুরলো গাড়ি।
দেখছি এই গাড়িটা ঘুরছে, ওই গাড়িটা কেন আসছে এইভাবে? Continue on National Highway 27 for 1.5 kilometers. রাস্তাটা ধরে আমরা চলেছি, এটা হচ্ছে NH27, আরো বোধহয় 30 কিলোমিটার মতন এই রাস্তা দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে। রাস্তা ভালোই, ঠিকঠাকই, মাঝে মাঝে গর্ত শুরু হয়ে গেছে, মানে অকারণ গর্ত আর কি, বেকার বদনাম করবে বলে গর্ত বলে এগুলোকে। শিলং টু লখনৌ জার্নির ডে 1-এ এটা আমাদের 13 নম্বর টোল গেট। উপর দিয়ে একটা ট্রেন লাইন যাচ্ছে, এই যে ব্রিজটা, এটার মধ্যে দিয়ে ট্রেন লাইনের এটা আর কি। একটা ট্রেন যেতে পারতো এই মুহূর্তে। মাঝখানে গর্তগুলো না থাকলে রাস্তাটা কিন্তু খারাপ ছিল না। Continue on National Highway 27. সোনুবাবুদেরকে একবার নামানোর দরকার ছিল, তো সেই কারণে এই জায়গাটাতে গাড়িটাকে দাঁড় করানো হলো। শিলং থেকে ডাইরেক্ট লখনৌ গেছে কেউ, এরকম ভিডিও কিন্তু আমি দেখিনি। আমি যেগুলো সার্চ করছি সেগুলো হচ্ছে শিলিগুড়ি থেকে লখনৌ যাওয়া, তো সেটা হচ্ছে দিনের বেলায় দেখেছি তারা বেরিয়েছে, রাতের বেলায় গিয়ে মানে 9:30, 10টা, 11টা নাগাদ গিয়ে লখনৌতে পৌঁছে গেছে। তো শিলং থেকে যেতে কতক্ষণ লাগবে, এতখানি ডিস্টেন্স, সেটা একদিনে পৌঁছানো যাবে কিনা এটা বিরাট ব্যাপার। তো আমরা যেটা করেছি booking.com-এ মুজফ্ফরপুরের একটা মানে হোটেল বুকিং করে রেখেছি। কতদূর পৌঁছাতে পারবো তো জানি না, যদি বেশি দূর না পৌঁছাতে পারি মুজফ্ফরপুর পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই হয়তো। তো সেখানে তাহলে আমরা নাইট স্টে করে যাব সেই হোটেলে। আদারওয়াইজ যদি মানে ক্ষমতায় কুলোয় আর কি সবার, মানে যে গাড়ি চালাচ্ছে তার বলছি মেনলি, তাহলে আমরা পুরো লখনৌ অবধি কিন্তু ডাইরেক্ট যাব। তো এরকম ভিডিও লখনৌ অবধি শিলং থেকে যাওয়ার ভিডিও বোধহয় এটাই প্রথম হতে চলেছে। রাস্তার মধ্যে যে কত গর্ত রয়েছে, তো চাকার 12টা বাজিয়ে দেবে একদম। সাবধানে সাবধানে, সেই কারণে চাকা বাঁচিয়ে এগোতে হচ্ছে। সূর্য তো ডুবে গেছে, হালকা করে আলো এখনো বাইরে রয়েছে, কিছুক্ষণ বাদে সেটাও চলে গেলে তখন তো আর বাইরের কিছু দেখাতে পারবো বলে মনে হয় না। কোশি নদীর ব্রিজ আসবে সামনেই, তবে ততক্ষণ হয়তো আর আলো থাকবে না। এই কোশি নদীকে দেখেছিলাম গাড়িতে করে কাঠমান্ডু যাওয়ার সময়, কোশি ব্যারেজ ছিল সেখানে। বাইরে এখন পুরোপুরি অন্ধকার, ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে কোশি রিভার। দিনের আলোতে দেখতে পেলে জায়গাটা ভালো হতো, তাই না? এই নদী গঙ্গারই ট্রিবিউটারি, তো বিহারের কাটিহার জেলাতেই গঙ্গার সাথে মিলছে এটা। বেশ বড় ব্রিজটা ছিল। তো আরো কিছুটা এগিয়ে চলে এলাম নেক্সট টোল গেটের সামনে। সময় এখন ঘড়িতে 7:30। খাওয়া দাওয়া মোটামুটি টুকটাক কিন্তু সমানই হচ্ছে, যা যা নিজেদের কাছে ছিল সেগুলো খেলাম। তো এখানটায় দেখলাম রাস্তার পাশেই দোকান রয়েছে, সেখানে পকোড়া ভাজছে, তো সেগুলো খাওয়া হলো, একটু সাথে চা নেওয়া হলো। রাতের বেলায় জার্নি করলে দেখবে গাড়ি থেকে কিন্তু যে কোনো জায়গায় নামা যায় না, জায়গাটা একটু জমজমাট হলে তবেই একটু সাহস করা যায়। সামনেই দেখা যাচ্ছে আজকের জার্নির 15 নম্বর টোল প্লাজা। তো যেটা বলছিলাম আর কি, যে রাতের বেলা ড্রাইভ করলে মানে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। যে কেউ যদি গাড়িতে লিফট চায়, একদমই দেওয়া উচিত না, গাড়ি দাঁড় করানোই উচিত না কোনো জায়গায়। জানলা বন্ধ থাকবে, এসি চলবে সাথে। রাস্তার কন্ডিশন কিন্তু এই মুহূর্তে বেশ ভালো, তবে ট্রাফিক জ্যামে একদম ফেসে আছি। চারপাশ থেকে ঘিরে ধরেছে ট্রাকের সারি। দারভাঙ্গা, মুজফ্ফরপুর সবই কিন্তু রাতের অন্ধকারে পেরিয়ে চলে যাচ্ছি, কোনো জায়গাতেই দাঁড়ালাম না, সোজা যাব লখনৌ। তো এখনো অনেকটা সময় লাগবে, সকাল তো হয়ে যাবেই। ট্রাকগুলোর জন্য মহা ঝামেলায় পড়া গেছে, গাড়ি আর এগোচ্ছেই না। কাছাকাছি কোনো পেট্রোল পাম্প পেলে সেখানে আমাদের একবার যেতে হবে, কারণ গাড়িতে ডিজেল ভরাতে হবে। ফাইনালি পেট্রোল পাম্প পাওয়া গেছে। দেখি তেল নিতে নিতে হয়তো এদিকে রাস্তাটা মানে যে রাস্তায় ট্রাকের ঝামেলা ছিল সেটা কিছুটা খালি হয়ে যাবে আশা করছি।
পেট্রোল পাম্পের মধ্যেও নাকি ট্রাক ঢুকে দাঁড়িয়ে আছে। বিরক্তি ধরিয়ে দিল তো এই ট্রাকগুলো। ট্রাকের রাস্তা ছেড়ে ওই যে পেট্রোল পাম্পে ঢুকলাম। এবার পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে গুগল কিন্তু আমাদের আর ট্রাকের রাস্তাটা দেখালোই না, একটা গ্রামের রাস্তায় সোজা পাঠিয়ে দিল। আশেপাশে না ঘরবাড়ি চোখে পড়ছে, না রয়েছে দোকানপাট। চারদিক একদমই ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি হাই স্পিডে ছুটে চলেছে। তো রাস্তাটা ভীষণই ন্যারো রাস্তা, তবে ঠিকঠাকই আছে, কন্ডিশন কিন্তু ভালোই। রাস্তায় দাঁড়িয়েছি, এখন কাঁচগুলো একটু পরিষ্কার করা হচ্ছে। কাঁচ টাচগুলো পরিষ্কার করে আবার এগোনো হবে। এসি চলছে ভিতরটাতে। এই যে সবগুলো এখানে বসে আছে, পেছনে পিকু, বোবো বোধহয় নিচে, দেখা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যে যখনই আমরা এরকম লং ড্রাইভে যাই, ঘড়ির কাঁটা যতই আর কি রাত 12টার দিকে এগোতে থাকে, আমাদের খুব স্বাভাবিকভাবেই ঘুম পেতে থাকে। আমরা কিন্তু তখন 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, হয় গাড়িটাকে কোনো টোল গেটের সামনে দাঁড় করিয়ে দিয়ে, নয়তো কোনো পেট্রোল পাম্পের ভিতরে ঢুকিয়ে দিয়ে। কনসেপ্ট একটাই, যে একটু আলোকিত, একটু জমজমাট এরিয়া ছাড়া দাঁড়ানো যাবে না। আজকের দিনের শেষ টোলগেটটা ক্রস করলাম রাত 11:55-তে। 12টার ঘুমটাকে আর ইগনোর করা যায় না। তো 12টা থেকে 2:45 অবধি আমরা টোল গেটের বাইরের দিকটাতে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে গাড়ির মধ্যে শুয়েই সবাই মিলে ঘুমোলাম। আবারও পথ চলা শুরু হলো, আর গাড়ি ছুটে চললো এবারে উত্তরপ্রদেশের 4 লেন হাইওয়ে দিয়ে, লাইট ব্যারিয়ার হিসাবে, যেখানে ডিভাইডারের মধ্যে লাগানো রয়েছে অনেক গাছপালা। আর রোড কন্ডিশন তো সত্যি একদম মাখনের মতো। রাতের বেলায় সেভাবে তো আর ভালো করে ছবি তুলতে পারিনি, তবে এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, নিচে একটা নদী বয়ে যাচ্ছে। এই নদীর নাম হচ্ছে গন্ডক নদী। অবশ্যই গঙ্গার উপনদী, উৎপত্তি নেপালে। কালীগণ্ডকী আর ত্রিশূলির মিশ্রণে এটা তৈরি। সেকেন্ড দিনের প্রথম টোল গেট পেলাম। ঘড়ির কাঁটায় সময় এখন 3:50। তো আমাদের জার্নির দ্বিতীয় দিনের ভোর এটা। যতদূর মনে হচ্ছে এই টোল গেট ক্রস করেই আমরা ঢুকে যাব গোরখপুরে। তো বাইরেটা পুরোপুরি অন্ধকার, সূর্য উঠতে দেরিও আছে অনেকটা। রোড কন্ডিশন তো অসম্ভব ভালো, তাই অন্ধকারের বুক চিরেই দ্রুত গতিতে ছুটে চলল আমাদের গাড়ি। প্রায় আধ ঘন্টা পরে গাড়ি এসে থামলো পরবর্তী টোল প্লাজাতে। খুব একটা কাটছাট না করেই এই জার্নিটাকে আমি কিন্তু পুরোটাই মোটামুটি রাখার চেষ্টা করছি, কারণ নিজেও যদি আমি পরে কখনো আবার এই রাস্তায় যাই, তাহলে আমার পক্ষে একটুখানি ইজি হয়ে যাবে আর কি। রাস্তা ক্রমশই ভালো থেকে আরও ভালো হয়ে যাচ্ছে যেন। অটোমেটিক্যালি এবার কানেক্ট হয়ে যাচ্ছি আমরা গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ের সাথে। সামনেই রয়েছে তার এন্ট্রি গেট। বাইরে এখনো যে ভালো করে আলো ফোটেনি সেটা তো দেখেই বুঝতে পারছো। তো এগোতে এগোতে গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে সম্বন্ধে 2-4টে কথা বলে নিই। স্পিড লিমিটের কথা যদি বলতে হয়, 4 সিটার বা 7 সিটার গাড়ির জন্য স্পিড লিমিট হচ্ছে 120 কিলোমিটার/আওয়ার। 9 সিটার বড় গাড়ি বা বাসের জন্য স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার, আর ট্রাকের জন্য স্পিড লিমিট রাখা হয়েছে 80 কিলোমিটার/আওয়ার। এক্সপ্রেসওয়েতে কিন্তু মাঝে মাঝে এমন জায়গাও রয়েছে যেখান থেকে এক্সিট নেওয়া যায়। আমরাই যেমন কাশফুল দেখার জন্য এদিকে রাস্তাটা ধরে নিলাম, তো দেখা হয়ে গেলে আবার এক্সপ্রেসওয়েতে ঠিকই উঠে যেতে পারবো। দুর্গাপুজো আসছে তো, কি সুন্দর করে যে কাশফুল ফুটেছে এখানে, শুধু দেখো। কাশফুল, এই যে
বাবা কত লম্বা রে কাশফুল, কত কাশফুল ফুটেছে। সারা রাত জার্নি করে বিরাট ক্লান্ত আমরা, তাও কিন্তু 3 ঘন্টা মতন ঘুমিয়েছি। রাস্তায় এক জায়গায় একটা টোল গেট ছিল, সেইখানে গাড়িটা দাঁড় করিয়ে 3 ঘন্টা ঘুমিয়েছি, আবার স্টার্ট করে এখন উঠেছি মানে লখনৌ গোরখপুর যে লিঙ্ক এক্সপ্রেসওয়ে ওটাতে। তো এখন সার্ভিস লেনে নেমে গেছি, নেমে এসেছি কাশফুল দেখতে। এত সুন্দর কাশফুল ফুটেছে এখানে, এই যে দেখো কত কাশফুল এখানে দেখা যাচ্ছে ঠিকঠাক। দুর্গাপুজোর সময় আগে আগে আসা হয়েছে, কাশফুল তো একটুখানি এনজয় করতেই হয়। খুব সুন্দর রাস্তা, মানে এইরকম রাস্তা পেয়ে গেলে আর কোনো চিন্তা থাকে না। সোনুবাবুরা সবাই গাড়ির মধ্যে লাফালাফি করছে, জানলা দুটো খোলা রয়েছে, এটা বেরিয়ে না যায়। এই যে লখনৌ আর খুব বেশি দূরের পথ নয়, তো তার ফলে আমরা যদি এখন গাড়ি স্টার্ট করে দিই লখনৌ পৌঁছে যাব বেশ তাড়াতাড়ি আর কি। অথচ আমাদের হোটেল নেওয়া আছে দুপুর 12টা থেকে, তো তার আগে পৌঁছে গেলে আর কি আমরা কি বা করব, কোথায় থাকবো। তো সেই কারণে কিছুটা সময় এইভাবে রাস্তাঘাটে স্পেন্ড করে যাওয়াই আমাদের পক্ষে সুবিধাজনক হবে আর কি। বাইরে তো মোটামুটি ঠিকঠাকই আলো ফুটে গেছে এতক্ষণে। গাড়ি চালাতে যারা ভালোবাসে এই এক্সপ্রেস ওয়েগুলো হচ্ছে তাদের কাছে মানে রীতিমতো স্বপ্নের মতন। তো সেখানে এই জায়গায় অনেকদিন ধরে ভিডিও দেখছি, এগুলোতে মানে সবাই যাচ্ছে করছে, অথচ মানে আমাদের সুযোগটা হচ্ছিল না। আজকে আসতে পেরে দারুণ মজা লাগছে, হঠাৎ করেই এক্সপ্রেসওয়েটা দেখতে পেয়ে দারুণ আনন্দ লেগেছে। অনেকগুলো নিয়ম কানুন রয়েছে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর, তো সবই আস্তে আস্তে চলতে চলতে বলবো আর কি। ফুড কোর্ট রয়েছে এখানে, খাওয়া দাওয়া করতে পারো। আর মানে যেখানে সেখানে তো দাঁড় করানো যায় না, এই সার্ভিস এরিয়াগুলো বা রেস্ট এরিয়া যেটা রয়েছে সেগুলোতে দাঁড়ানো যেতে পারে আর কি। আমরা মেনলি নামলাম হচ্ছে কাশফুল দেখবো বলে, প্রচুর কাশফুল এখানটায়। ছোটকু নেমে যাস না, ভিতরে ঢোকো, একটু ভিতরে যাও, ভিতরে যাও বাবা, ভিতরে যাও। আমি চলে আসছি, নামবি না কিন্তু। ও কোথা দিয়ে ঢুকে আসছে, ওর এখান দিয়ে এই বেরিয়ে আসছে। পিকুয়া ভিতরে যাবাটা, এই যে দুটো কাশফুল তুলে নিয়েছি এখান থেকে, এত সুন্দর সাথে করে নেব। ভোরবেলা থেকে যেই উত্তরপ্রদেশ স্টার্ট হয়েছে, সঙ্গে সঙ্গে রাস্তার ধারে লাইন দিয়ে বসে বসে সবাই আর কি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে দেখতে পাচ্ছি। দলে দলে এক একটা গ্রাম ধরে ধরে যেন এসে বসে যাচ্ছে। কি আমি বুঝলাম না যে 2025 সালে এই জিনিস কি করে সম্ভব আর কি। বাড়িতে কি জলের অভাব নাকি মানে টয়লেট বানানোটা ভীষণ কষ্টকর ব্যাপার আর কি। এরকম রাস্তার মধ্যে দিয়ে এরকম গ্রামকে গ্রাম চলে আসছে, তখন বাজে বোধহয় সকাল 4:10 মতন। প্রত্যেকটা এক্সপ্রেসওয়েতেই কিন্তু স্পিড সেন্সিং ক্যামেরা থাকে, তো যে লিমিটের মধ্যে গাড়িটা চালাতে বলবে সেটা মেনটেন করা উচিত বলেই মনে হয়, কারণ ওভার স্পিডের জন্য কিন্তু ফাইন হয়ে যেতে পারে। আমাদের গাড়ি যেমন সমানেই 100-তে চলেছে, কোনো অসুবিধা নেই। তবে যা সুন্দর রাস্তা, গাড়ি মাঝে মাঝে যদি জোরে চালিয়েও ফেলা হয় তাহলে যখন ওই স্পিড সেন্সিং ক্যামেরাটা আসবে একটুখানি নিজেদেরকে চেক করে নেওয়াটা উচিত বলেই মনে হয়। কারণ রাস্তায় কিন্তু তোমাকে কেউ কিছু বলবে না, জাস্ট একটা মেসেজ চলে আসবে ফোনে, এবার যত টাকা ফাইন হবে সেটা তোমাকে অনলাইনে পে করে দিতে হবে। যতদূর জানি প্রথমবার ওভার স্পিডিংয়ের জন্য ফাইন নেয় 1000 টাকা, আর দ্বিতীয়বার থেকে নেয় হচ্ছে 2000 টাকা করে। প্রত্যেকটা এক্সপ্রেসওয়েতেই কিন্তু ফুড কোর্ট, পেট্রোল পাম্প সবই থাকে। তবে এই এক্সপ্রেসওয়েটা তো খুবই নতুন আর কি, 2025 সালের 20শে জুন তৈরি হয়েছে, তো পুরো সেটআপটা করতে আর একটুখানি সময় লাগবে হয়তো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলি এবার, যে আমরা অ্যানুয়াল পাস যেটা করিয়ে নিয়ে এসেছি না, সেটা কিন্তু এক্সপ্রেসওয়েতে চলছে না। জেনারেলি এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্স ক্যালকুলেট করার জন্য আলাদা একটা নিয়ম রয়েছে, তবে এই এক্সপ্রেসওয়ের জন্য বলতে পারি যে সিঙ্গেল জার্নিতে বাইক বা অটোর চার্জ হয় হচ্ছে 140 টাকা, কার, জিপ বা ভ্যানের চার্জ হয় 285 টাকা, আর মিনি বাসের জন্য 440 টাকা। আমরা এই গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ের এক্সিট পয়েন্টে কিন্তু চলেই এসেছি। एग्जिट टोल गेट गोरखपुर लिंक एक्सप्रेसवे। एग्जिट हो गया, एग्जिट कर रहे हैं हम लोग। ये
कितना रेट लगा तो मालूम नहीं। एखुनी দিয়ে দেবে। দুর্দান্ত একটা রাস্তা দিয়ে এলাম, আরো 60 কিলোমিটার গেলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটাও পেয়ে যাব। যেটা দিয়ে এলাম সেটা হচ্ছে গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে। তো এত সুন্দর, এরকম পরপর 2-3টে এক্সপ্রেসওয়ে পেয়ে গেলে তো আর কোনো মানে ডিস্টেন্স নিয়ে কোনো চিন্তাই থাকে না। তো এদিকে এখন কিন্তু সকাল প্রায় 6:10 বাজে বোধহয়, অথচ এদিকে সূর্যটা কিন্তু ওঠেনি, মানে সানরাইজ হয়েছে বলে সেরকম মনে হচ্ছে না। নর্থ ইস্টের মতো না, ভোর যে 4টে থেকে সূর্য উঠে বসে থাকবে, একটু দেরি করে ওঠে আর কি, ধীরে সুস্থে। এদিক ওদিক কোথাও যাওয়ার কিন্তু দরকার নেই, এই রাস্তা নিজে থেকেই কানেক্ট হয়ে যাবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সাথে। মানে এতদিন অন্যদের ভিডিওতে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের নাম শুনতাম, দেখতাম, হাঁ করে বসে দেখতাম আর কি। আজকে নিজেরা তার উপর দিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি যাচ্ছে তার উপর দিয়ে, মানে এটা একটা আলাদা মানে এক্সপিরিয়েন্স, আলাদা এক্সাইটমেন্ট। তো স্পিড লিমিট কত দেখালো? 120? আচ্ছা, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হচ্ছে উত্তরপ্রদেশের 6 লেন এক্সপ্রেসওয়ে, যেটা প্রায় 350 কিলোমিটার লম্বা। নিয়ম হচ্ছে মাঝের লাইন দিয়ে যাবে 4 হুইলার মানে এলএমভি, বাঁ দিক দিয়ে যাবে ট্রাক, আর ডান দিকটা হচ্ছে ওভারটেকিং জোন। সামনের গাড়িকে ওভারটেক করতে ইচ্ছে করলে স্পিড বাড়িয়ে নিয়ে ডান দিকের লেনটা ফলো করে এগিয়ে যেতে পারো। এক্স্যাক্টলি এই নিয়মটা ফলো করেই আমাদের গাড়িও কিন্তু ওভারটেক করছে বাঁ দিকের গাড়িটাকে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, চলার সময় দুটো গাড়ির মধ্যে ডিস্টেন্স যেন 70 মিটার থাকে। এবার বলি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ির স্পিড ঠিক কত থাকা উচিত। আমাদের মতন এরকম 4 চাকার ছোট গাড়ির ক্ষেত্রে স্পিড লিমিট হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার, বাস বা ট্রাকের ক্ষেত্রে এটা 100 কিলোমিটার পার আওয়ার। এই এক্সপ্রেসওয়েতেই 6খানা স্পিড সেন্সিং ক্যামেরা রয়েছে। তো স্পিড যদি ওই 100 কোটির উপরে তুলেছ না, সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসবে ফোনে। ব্যাস, এবার অনলাইনে টাকা পে করো। ওভার স্পিডিং এর জন্য প্রথমবার চার্জ করে 1000 টাকা, আর পরের বার থেকে 2000 করে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্পিড লিমিট দেখাচ্ছে গাড়ির থাকা উচিত 120 কিলোমিটার পার আওয়ার। তো এইরকম সুন্দর রাস্তায় ইচ্ছে তো করবে যে 150-এর উপর গাড়ি তুলে দিই, কিন্তু ওরকম করাটা উচিত নয় আর কি। অত বেশি জোরে চালিয়ে লাভ নেই, মাঝে মাঝে চালানো যেতে পারে, কিন্তু যেখানে যেখানে দেখবে স্পিড সেন্সিং ক্যামেরাগুলো রয়েছে সেখানে একটুখানি লিমিটের মধ্যে থাকাটাই ভালো আর কি, সেফটি পারপাসেও, আর হচ্ছে নিজেকে একটুখানি মানে কি বলবো, মানে চালানের হাত থেকে বাঁচতে। কারণ এখানে তো রাস্তার মধ্যে কেউ কিছু বলবে না, চুপ করে বাড়িতে চালানটা পাঠিয়ে দেবে, সেই জন্য একটু সাবধান হয়ে চলা ভালো। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই যে এই এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্সটা ঠিক কিভাবে নেয়। ধরো এক্সপ্রেসওয়েটা হচ্ছে টোটাল 350 কিলোমিটার লম্বা, এখন তুমি ট্রাভেল করছো তার মধ্যে হচ্ছে 200 কিলোমিটার পথ। সেক্ষেত্রে তোমার দুবার স্ক্যান হবে, এন্ট্রি পয়েন্টে একবার আর এক্সিট পয়েন্টে আরেকবার। এটা থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করে পার কিলোমিটার 2 টাকা হিসাবে টোল ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। যাই হোক, আমরা কিন্তু এখনো লখনৌ থেকে 150 কিলোমিটার দূরে আছি। এবার এই রাস্তাটুকুনি একটু খেয়াল করো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মধ্যেই 3.2 কিলোমিটারে বানানো হয়েছে একটা এয়ার স্ট্রিপস। আমাদের দেশের কোনো আপৎকালীন, বিপদকালীন বা যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্ডিয়ান এয়ারফোর্স এই 3.2 কিলোমিটার রাস্তাটুকুনিকে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ব্যবহার করতেই পারে। সত্যি যদি এরকম পরিস্থিতি আসে না, তাহলে ওই রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করে দেয়া যায়।
লং জার্নিতে এরকম রাতে স্টে না করে কোনো হোটেলে মানে একটানা জার্নি করলে ক্লান্তি কিন্তু যথেষ্টই লাগে, তবে এটার একটা মজাও আছে বলবো। আমরা যখন কলকাতায় যাই, প্রথমবার যখন গেছিলাম এভাবে একটানা গাড়ি চালিয়ে মানে বেশ সেবার অসুবিধা হয়েছিল। পরের বার থেকে কিন্তু আর কোনো সমস্যাটাই হয় না, ঘুমটাও সেই পায় না, একটা যেন অভ্যেসের মধ্যে হয়ে যায়। তো এবারে যতটুকুনি যা সমস্যা দেখতে পাচ্ছি, পরে যদি কখনো এই রাস্তা দিয়ে যাই না, সেটুকুনিও বোধহয় ফিল করবো না। খুব ভালো একটা জার্নি হচ্ছে, তো দেখতে থাকো আমাদের জার্নিটা। সামনেই খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে স্পিড সেন্সিং ক্যামেরাটা। সকাল এখন ওই 8:15 কি 8:20 বাজে আর কি। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ফুড কোর্টে একটু নামলাম গাড়ি থেকে, দেখা যাক কি আনছে আমাদের। এখানেই জল খাবার খাওয়া যায়? কি সিঙ্গারা না আলু বান্ডা? আলু বান্ডা চাটনি দিই নি। কেন দিস নি? আচ্ছা লঙ্কা চাটনি খাবি না, ঠিক আছে। থেকে ট্রাভেল করছে, গাড়ি একেবারে নোংরা হয়ে গেছে, ধুয়ে নিলে ভালো হবে আর কি। নিজেরাও রেস্ট নিচ্ছি, গাড়িটাকেও একটুখানি রেস্ট দেওয়া দরকার। সোনুবাবুদেরকেও একবার নামাবো, আগে নিজেদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি। বা এখানে সুন্দর পিনেকা পানির ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জল বেরোচ্ছে অ্যাকোয়াগার্ড থেকে, তো কয়েক বোতল তো ভরে নেবই, আমাদের বোতল, সোনুদের বোতল। সকাল সকাল সব স্টলগুলো বোধহয় ভালোভাবে ওপেন হয়নি, তাও কিছু না কিছু তো পাওয়া যাবে। লুচি তরকারি খেতে ইচ্ছে করছে, যদি পাওয়া যেত। ফ্রুট জুসের কাউন্টার, এখানে কি কি পাওয়া যায় সব লেখা রয়েছে। আর এখানে সবই ফ্রাইড আইটেম আর কি। কাউন্টারের লোকজন বুঝতে পারছে যে ভিডিও বানাচ্ছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট করলেই প্রায় লখনৌ এসে গেল বলা যেতে পারে। তো আমাদের 12টার আগে হোটেল তো হয়তো ঢুকতে দেবে না, এদিক ওদিক টাইম কাটাতে হবে আমাদের। ফ্রেশ না হয়ে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, একটুখানি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে, নয়তো পারা যাচ্ছে না। গরমও লাগছে, রোদ্দুর উঠে গেছে, ভালো গরম লাগছে। সোনুবাবুদের 1-2 করে করে নামিয়েছি। তো এই দিকটায় দেখছি ধান ক্ষেত বা কিছু টাইপের রয়েছে আর কি, ক্ষেত রয়েছে, সবুজ দেখা যাচ্ছে পুরো। দূরে কোনো ঝোপ বা কিছুর মধ্যে থেকে ময়ূরের ডাক আসছে, একটু আগেই শুনলাম, তখন আর ক্যামেরা অন করিনি আর কি। গরমের মধ্যে না বেশি খাওয়াও যায় না। আবার বেশ ভারী একটা আলুর পরোটা, তার সাথে কাবুলি ছোলার তরকারি, পেঁয়াজ আর আচার দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে খেতে। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে এসে বসলাম, প্রচন্ড গরম লাগছে, বিরাট গরম লাগছে। ফ্রেশ না হতে পারলে আর কিচ্ছু ভালো লাগছে না। তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না কি সুন্দর ময়ূরের ডাক শোনা যাচ্ছে। ওই দিকটা থেকে ছোট ছোট কতগুলো কাঁটা গাছ টাইপের রয়েছে, সেখান থেকে। In 200 meters, join with Purvanchal Expressway. পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রায় বোধহয় শেষেরই পথে। তো আমাদের গাড়িতে মানে ডিজেল ভরাতে হবে, পেট্রোল পাম্প কোথায় আছে কে জানে, আগে ছিল, সেটা আমরা মিস করে গেছি, দেখি সামনে আর পাই কিনা। ওদিকে লখনৌয়ের যে হোটেলে আমাদের বুকিং ছিল, তাদেরকে একটু রিকোয়েস্ট করা হলো যে 9:30-10টার মধ্যে বোধহয় আমরা ঢুকে যাচ্ছি, তো যদি তখন থেকে আমাদের অ্যালাউ করা হয়। তো কথা শুনছে না, বলছে যে সেই 12টার সময় চেক ইন টাইম, অন্যথা কিছু করা যাবে না। তো জানি না গরমের মধ্যে আর কোথায় ঘুরে বেড়াবো বুঝতে পারছি না, মানে 2-3 ঘন্টা সময় কাটিয়ে নিতে পারলে রাস্তাতেই বেটার হতো আর কি।
তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এক্সিট টোল গেট এসে গেছে। এখন ঘোরাঘুরি করতে গেলেও তো গাড়িতে তেল থাকা দরকার। সবার আগে একটা পেট্রোল পাম্প খুঁজে গাড়িতে ডিজেল ভরাতে হবে। এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে আসার পরে যে রাস্তা খারাপ হয়ে যাবে এমন কিন্তু নয়, একই রকম ভালো রাস্তায় কন্টিনিউ হচ্ছে। नवाब का शहर मुस्कुराइए, आप अभी लखनऊ में हैं। डीजल भी कम है। কত দাম? 87.74 আমরা শিলং থেকে 20 পয়সা কম। বাহ, ভালো তো। ওয়েস্ট বেঙ্গলে তো শিলং আর এখানে থেকে 5 টাকা বেশি ওয়েস্ট বেঙ্গলে। वेस्ट बंगाल में सबसे ज्यादा लेते हैं। ফাইনালি আমরা লখনৌতে পৌঁছে গেছি, হোটেলে ঢুকে গেছি। তো আসার সময় মোরাদাবাদি বিরিয়ানি কিনে নিয়েছিলাম সকলের জন্য। তো আর দেরি নয়, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রুমে ঢুকেই এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কিছুক্ষণ রুমে থেকে রেস্ট নেব, তারপর সাইট সিংয়ে বেরোবো। হোটেলের রুমটা না পরে দেখাবো ভালো করে, এখন আপাতত খাই। এই যে বাটি করে মোরাদাবাদি বিরিয়ানি নিয়ে নিয়েছি, সত্যি অসাধারণ টেস্ট এটা। তো একদমই আর তর্স হয়েছে না। চলো পরের ভিডিওতে বাকিটা নিয়ে আসছি।